হলো ডক্টর ইউনূসের খেলা। নির্বাচন নিয়ে কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার। একই অ্যাকশনে যাচ্ছেন বিএনপি এবং সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করছে বিএনপি সহ অন্তত 23টি রাজনৈতিক দল। নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। আর নাহিদ ইসলাম এনসিপির নেতা, তিনি কি বলছেন? বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়। এখন তাহলে কি হবে? পরিস্থিতি যেদিকে গেল, গতকালকে সারাদিন এক ধরনের উত্তেজনা কাজ করেছে। শেষ পর্যন্ত যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে? এনসিপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিএনপির বিভিন্ন অন্যায় বা অপশাসনের প্রতিবাদ তারা করতে পারে। আমি মনে করি যে এইভাবে হলেই আসলে বেটার হবে। আর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের অবস্থা বেশ একটা ভালো না, রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত, আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এমন কি সিদ্ধান্ত হলো যে ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন বিএনপির নেতাকর্মী। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, চাঞ্চল্যকর তথ্য পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন তাহলে কি হবে? পরিস্থিতি যেদিকে গেল, গতকালকে সারাদিন এক ধরনের উত্তেজনা কাজ করেছে। শেষ পর্যন্ত যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে, এরকম ব্যাপার নিয়েও যখন আলোচনা হয়েছে। গতকালকে বাজেট ঘোষণা হয়েছে। সব মিলিয়ে সরকার যখন একটা কার্যক্রমের মধ্যে রয়েছে, তখন সর্বদলীয় বৈঠক থেকে সরকারের দিকে সিগন্যালটা গেল না। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল করার ব্যাপারে অনুমতি পেয়েছে সরকার। সেই ইস্যুটাকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করতে পারে সরকার, এবং বিএনপি যেন খুব বেশি উত্তেজিত হয়ে না পড়ে, সেই অস্ত্র হিসেবে সেটাকে ব্যবহার করার প্রচেষ্টাও থাকতে পারে রাজনৈতিক সরকারগুলোর মতো। তবে সাধারণ মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে যে এই সরকারের ক্যারেক্টার রাজনৈতিক সরকারের মতো হিংসা বিদ্বেষের ক্যারেক্টার হবে না। কিন্তু গতকালকে যে বৈঠকটা হলো, সর্বদলীয় বৈঠকটা হলো, সেই বৈঠক থেকে যে সিগন্যাল আসলো, বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপির পক্ষে অবস্থান নিল, এক অর্থে সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিল। এই মুহূর্তে তাহলে সরকার কি করবে? সরকারের সিদ্ধান্ত কি হবে? সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, নাকি সংখ্যাতত্ত্বের বিচারেও যখন সরকার হেরে যাচ্ছে, তখনও সরকার এক ধরনের গায়ের জোরেই নিজেদের যে সিদ্ধান্ত, অর্থাৎ এনসিপির স্বার্থে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই যাবে? তাহলে কি সরকারের জন্য বড় ঝুঁকি হয়ে যাবে না? গতকালকে সর্বদলীয় বৈঠক থেকে সরকারের পক্ষে রাজনৈতিক দলগুলোর অবস্থান গেল না, সরকারের বিপক্ষে চলে গেল। গতকালকে সরকার 30টি রাজনৈতিক দলকে ডেকেছিল, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে 30টির মধ্যে মাত্র 3টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি। এই 3টির মধ্যে আবার একটি মাত্র রাজনৈতিক দল জুনের পরে নির্বাচন হলেও আপত্তি নেই, আগে সংস্কার এবং বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে, এটা বলেছে। সেই দলটা যে এনসিপি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আরেকটা দল বলেছে ফেব্রুয়ারির নাগাদ নির্বাচন হতে পারে, তারপরে নির্বাচন গেলে আবহাওয়া, ঈদ সংক্রান্ত জটিলতা হবে। সেই দলটা যে জামাত ইসলাম, সেটাও অনুমান করা যায়। তাহলে আরেকটা দলকে, যে 3টা দলের কথা বলা হচ্ছে, বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক নেতা যে কথা বলেছেন যে বৈঠকে মাত্র 3টি দল ডিসেম্বরে নির্বাচন চায়নি, বাকি সব দলই ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছে। তার মানে হচ্ছে স্পষ্ট সরকারের বিরুদ্ধে অবস্থান। 3টি দল কারা চেয়েছে তার দুটোর নাম বলা যায়। কেউই দলগুলোর নাম উচ্চারণ করেনি, কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম যে এই দুটো দল, সেটা বলা যায়। কিন্তু তৃতীয় দলটা কি এবি পার্টি নাকি ইসলামিক আন্দোলন বাংলাদেশ? কারা ডিসেম্বরের মধ্যে সরাসরি নির্বাচন চাইল না? এর আগে আমরা যখন দেখেছি সরকার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বসেছে, এর আগের ধাপে যখন বসলো, যখন পদত্যাগ নাটক বললেন অনেকে, পদত্যাগ করতে চাওয়া নাটক, সেই সময় যখন দ্বিতীয় দিনে 20টা দলের সঙ্গে, অর্থাৎ ইসলামী দলের সঙ্গে, বেশিরভাগ ইসলামী দলের সঙ্গে যখন বসলো, তখন বেশিরভাগ ইসলামী দল কিন্তু সরকারের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছিল। এবার যখন দেখা যাচ্ছে যে সরকার দ্বিতীয় দফায় সংস্কার ইস্যুতে যে আলোচনার জন্য ডাকলো, তখন প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেল। 30টা দলকে ডাকলো, 30টা দলের 3টা দলের মাত্র সাপোর্ট পেল ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে। তাও আবার একটা দল ফেব্রুয়ারির মধ্যে চাইলো। তার মানে হচ্ছে যে সরকারের যে জুনে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা, কিংবা জুনের পরে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাই ভাটা পড়ার মতো দৃশ্য আমাদের সামনে এসে হাজির হলো। তাহলে এখন পরিস্থিতি কি হবে? তাহলে পরিস্থিতি কি উল্টে যাবে? সরকার কি ডিসেম্বরের আগেই নির্বাচন দেবে?
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে একটি কারণও সরকার দেখাতে পারেনি। নুরুল হক নূর বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের নির্বাচন তাদের দল থেকে এটা বলা হয়েছে। এবং নুরুল হক নূরও স্পষ্ট করে বলেছেন যে 3টি দল মাত্র ডিসেম্বরের পরে নির্বাচনের কথা বলেছে, বাকি সবাই ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে। এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন ঘোষণা করলে সেটা ঠিক হবে না। এনসিপিরও সুর কিছুটা নরম হয়েছে, তারা এর আগে যে আক্রমণাত্মক কথা বলতো সেই আক্রমণাত্মক কথা তারা বলছে না। জামাতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বৈঠক শেষে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আপনারা কি করতে চান সেটারই একটা রোড ম্যাপ আগে ঘোষণা করেন। অর্থাৎ জামাতের অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এমন অবস্থান না, সেটা মোটামুটি স্পষ্ট। এই 3টি দলের জামাত ইসলাম, এনসিপি কিংবা আরেকটা দল, সেটা এবি পার্টি হতে পারে কিংবা ইসলামী আন্দোলন হতে পারে, যে দলই হোক, যেহেতু নাম নিশ্চিত নয়, সেই 3টি দলের ওপরে ভর করে সরকার কি ডিসেম্বরের পরে নির্বাচন করার রিস্ক নিতে যাবে, যখন কিনা নানাভাবেই সরকার বিতর্কিত হয়ে পড়ছে এবং নানা কার্যক্রম বিতর্কিত হচ্ছে। এই দফা বৈঠকেও কিন্তু ওই বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যারা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা এবং 2জন ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগের বিষয়গুলো কিন্তু আলোচনায় এসেছে। এই যখন অবস্থা, রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন যে আমরা 26 জন সেখানে কথা বলেছি, 26 জনের মধ্যে যে 26 জন আমরা কথা বলেছি সেখানে, সেই 26 জনের মধ্যে 3 জন শুধু ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার, 3 জনের মধ্যে একজন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলেছে, আর বাকি 23 জনই ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে নির্বাচনের কথা বলেছে। বাকিরা হয় উপস্থিত ছিলেন না কিংবা চুপ ছিলেন, এই হচ্ছে অবস্থা। চুপ থাকাটাও এক ধরনের সম্মতি, সেটাও তো বলা যায়। এখন সম্মতিটা কার পক্ষে, পক্ষে বিপক্ষে যাই হোক, আমি যদি 23টা দলও ধরি, আমি যদি 26টা দল মিটিং করেছে সেটাও ধরি, যে 23টা দল চাচ্ছে নির্বাচন হবে, এর বাইরে তো নিবন্ধিত দল আরও রয়েছে, অনিবন্ধিত দল আরও রয়েছে। বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যায় 49 এবং আমরা গতকালকেই একটা ভিডিও করেছিলাম যে সমকাল একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মাত্র 4টি দল সংস্কার ব্যাপারে অগ্রাধিকার দিতে চাচ্ছে, বাকি সব দলই আগে নির্বাচনকে প্রাধান্য দিতে চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের কথা বলছে। তার মানে নিবন্ধিত দলগুলোর মধ্যে প্রায় 90-95% দলই দ্রুত নির্বাচনের পক্ষে এবং ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। অনিবন্ধিত দলের হিসাব করলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 52টি দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। আবার আরেক নেতা বলছেন যে বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল যারা অনিবন্ধিত, তারা সবাই চায় ডিসেম্বরের আগে নির্বাচন হতে। এই যখন প্রেক্ষাপট, তখন আমরা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের যে অনুমতি সরকার পেয়েছে, সেই প্রসঙ্গটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে চাই। সেই প্রসঙ্গটা যেহেতু সামনে এসেছে, সেহেতু বিএনপি খুব বেশি যদি সরকারের উপরে চাপাচাপি করে, তাহলে সরকার সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে, যে কারণে কিনা বিএনপি নেতারা এখনও নানা রকমের শঙ্কার মধ্যে রয়েছেন এবং কেউ কেউ আলোচনা তো করেই ফেলেন যে তারেক রহমান যে এখনও দেশে আসছেন না, তার কারণ হচ্ছে সব মামলায় খালাস পেলেও খালাসের পরেও যে মামলার গতি চালানো যায়, সেই প্রক্রিয়াগুলো এখনও শেষ হয়নি। সেই কারণে তিনি এই সরকারের উপরে খুব একটা আস্থাশীল না, খুব একটা বিশ্বাস করতে পারছেন না যে তিনি নিরাপদে থাকতে পারবেন। সেই কারণেই তিনি ফিরছেন না। হয়তো ফিরতে ফিরতে আরও বেশি সময় নিতে পারেন, কিংবা এমনও হতে পারে যে নির্বাচনের পরেও তিনি ফিরতে পারেন, এরকম পরিস্থিতিও হতে পারে। সেই রকম পরিস্থিতিতে বিএনপি কি সত্যিই সরকারের উপরে চাপ তৈরি করতে পারবে? অবশ্য এখন একটা প্লাস পয়েন্ট তৈরি হলো, সেটা হচ্ছে যে এখন দৃশ্যমান হলো যে বেশিরভাগ রাজনৈতিক দলই বিএনপির মতের পক্ষে এবং সেনাবাহিনী প্রধানের মতের পক্ষে। সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছেন 2026-এর 1 জানুয়ারি আমরা একটা নতুন সরকার দেখতে চাই। তার মানে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা শেষ করতে হবে। এই যখন পরিস্থিতি, তখন সরকার কি একটু ব্যাকফুটে চলে গেল গতকালকের মিটিংয়ে? আমার মনে হয় যে একটু ব্যাকফুটে চলে গেল। সরকার হয়তো মনে করেছিল শুধু বিএনপি যদি চাপাচাপি করে, বিএনপি যদি চাপ দেয়, তাহলে বিএনপির উপরে নানা ধরনের রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলার সুযোগ রয়েছে। কিন্তু সব দল যখন একাট্টা হচ্ছে, প্রায় সব দল, মানে সব দল বলতে প্রায় সব দল, 3টা দল বাদ দিয়ে বাকি সব দল যখন একাট্টা হচ্ছে, তখন সরকারের পক্ষে এই অবস্থানের বিপক্ষে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। তারপরেও অনেকে এই আলোচনাও করছেন যে আদতে ডিসেম্বরে নির্বাচন হবে না, যেভাবেই হোক এই নির্বাচন ডিলে করা হবে এবং সেখানে স্বার্থ লুকায়িত আছে মূলত এনসিপি তার দল গোছানোর জন্য সময় প্রয়োজন এবং সেই সময় তাদেরকে না দিলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাদের ভরাডুবি হবে এবং ভরাডুবি হলে রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়েও টানাপোড়েন শুরু হতে পারে। দর্শক, শেষ পর্যন্ত আপনার কি মনে হয় রাজনীতির ছকটা কোন দিকে? যখন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হবে, আমি একটি পূর্বাভাস করেছিলাম যে এই বৈঠকে খুব একটা ঐক্য হবে, এটা আশা করার কোনো কারণ নেই। সংস্কার বিষয়ে নানা মত পার্থক্য আছে, মৌলিক 1-2টা বিষয়ে মানে সব দল একমত। সুতরাং তার ভিত্তিতে যদি সরকার এগোয় ভালো, আর যদি না এগোয় তাহলে কিন্তু সংঘাত অনিবার্য। আমি 2টা শিরোনাম আপনাদের সামনে বলি। দেখেন, সালাউদ্দিন আহমেদ কি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর? বলছেন যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই, নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। আর নাহিদ ইসলাম
এনসিপির নেতা, তিনি কি বলছেন? বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়। তা আমি ভালো যে আগে যেমন বলছিল যে তারা সংস্কার এবং বিচারের আগে কোনো ইয়ে নেই, তো সেই জায়গাতে জুলাই সনদ, তো ঠিক আছে, জুলাই সনদ এখন কোন কোন পয়েন্টে একমত হবে সেটাও একটা বিষয় আছে, অর্থাৎ মত পার্থক্য কিন্তু থেকে গেল। তারপরেও সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছেন যে এমন কোনো সংস্কার নেই যা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় পর্বের আলোচনা শুরু উপলক্ষে আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠক হয়। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ওই যে বললাম যে নির্বাচন একটা নিরপেক্ষ ব্যবস্থাপনায় হবে, এটার ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই এবং সেটার ব্যাপারে যত রকমের সংস্কার আছে সেই ব্যাপারে তারা কিন্তু একমত। সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলি বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এটাও দেখেন তারা সরে আসলো, তারা বলছিল যে যে কোনো সংস্কারের প্রস্তাব সেটা বাস্তবায়ন হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এখন কিন্তু তিনি বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে, অর্থাৎ সংবিধান সংশোধন বাদ দিয়ে বাকি যেসব সংশোধন আছে। কিন্তু অন্য দলগুলো যেমন জামাত, এনসিপি, তারা সম্ভবত সংবিধানের মৌলিক সংশোধন চায়। তো সুতরাং মত পার্থক্য কিন্তু খুব পরিষ্কার। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটি কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলছেন, এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছি। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন। এটাও কিন্তু সিগনিফিকেন্ট কথা যে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে যে ডিসেম্বরের আগেই সম্ভব। আবার তিনি বলছেন যে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সেই আশা করেন। তার মানে একটা যখন সংশয় সন্দেহ বাঁধে, দানা বাঁধে, তখন কিন্তু এই কথাগুলি আসে, সেটা সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বললেন। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু আমরা আলাপ আলোচনা করব, কোথাও আমরা একমত হতে পারবো, আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো, এভাবেই একটি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন ইসমাইল জবিল্লাহ এবং আইনজীবী রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এছাড়া জামাত ইসলামের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তারপরে ছিলেন হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক পার্টির নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। এইভাবে বিভিন্ন দলের নেতারা আজকের বৈঠকের জন্য 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। এখন দেখা যাক যে অর্থাৎ বিএনপি কিন্তু তার অবস্থান থেকে সরল না, বরং আরো দৃঢ়ভাবে মনে করছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত। গত পরশুদিন খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে 2 জন পার্টিসিপেট করেন। একজন হচ্ছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আরেকজন হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান। তো সেখানে আলোচনার এক পর্যায়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন যে বিএনপির কাছে যে ছাত্রদের নবগঠিত দল এনসিপি এবং জামাত ইসলাম তারা আসন চেয়েছিল এবং সেই আসন নিয়ে সমঝোতা হয়নি বলেই এখন জামাত এবং এনসিপি বলতেছে যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। যদি সমঝোতা হতো আসন ভাগাভাগি নিয়ে, তাহলে কিন্তু তারা এই কথা আর বলতো না। তার মানে হচ্ছে যে জামাত এবং এনসিপি তারা বিএনপির কাছে আসন চেয়েছিল, আসন ভাগাভাগি, যেটা আওয়ামী লীগের আমলে করতো, যে এই আসনে যদি জামাতের কেউ দাঁড়ায় সেখানে বিএনপির কেউ দাঁড়াবে না, এরকম আর কি। তো পরবর্তীতে বিএনপি এই সমঝোতা মানেনি বলেই এখন জামাত এবং এনসিপি যৌথভাবে চায় যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। যদিও আমি এই মুজিবুর রহমান মঞ্জুর কথার তেমন গুরুত্ব দিই না, কারণ এই এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, আরেকজন আছে ব্যারিস্টার ফুয়াদ, এদের কথাবার্তা অনেকের শুনতে ভালো লাগে, আমার কখনোই শুনতে ভালো লাগে, কারণ আমার কাকে মনে হয় যে এরা মনে হয় যেন কার পারপাস সার্ভ করতেছে। এবং আমি বিশ্বাস করি, আমার কাছে তথ্য আছে, জামাত ইসলাম ইদানিংকালে বিএনপির কাছ থেকে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি, পায়নি। কারণ জামাত ইসলাম মনে করে যে পরিবর্তিত পরিস্থিতি আসলে আর জোট করার কোনো সুযোগ নাই। একটা সময় মাঠে আওয়ামী লীগ ছিল, বড় দল ছিল, বিএনপি চিন্তা করতেছিল যে জামাতের আসলে প্রত্যেকটা এলাকায় অল্প অল্প ভোট আছে, ওইসব ভোটগুলো এমন বেশি না যে যেটা হলে একটা আসন জিতা যায়, বাট জামাতের প্রত্যেকটা আসনে এভারেজে 10,000, 15,000, 20,000, 30,000 এরকম ভোট আছে। এখন যদি বিএনপি জামাতের সঙ্গে জোট করে, তাহলে ওই ভোটগুলো বিএনপির ভোট ব্যাংকে আসবে এবং এসে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ স্বাগত, এরকম করে তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে। কিন্তু এখন তো মাঠে আওয়ামী লীগ নাই। সুতরাং এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই, সুতরাং এখন জামাতকেই প্রধান বিরোধী দলের অবস্থান নিতে হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। এখন তাহলে জামাতের সঙ্গে যদি আসন ভাগাভাগি হয়, তাহলে কি ওই আওয়ামী লীগের আমলে যেমন যে দামি বিরোধী দল, যেমন সংসদে জাতীয় পার্টি ছিল বিরোধী দল, জাতীয় পার্টির লোকজন আবার মন্ত্রীও ছিল, এইরকম বিরোধী দলকে বা চাই? বাংলাদেশের জনগণ তা মোটেই চায় না। বাংলাদেশের জনগণ একটা
প্রকৃত বিরোধী দল চায় যারা আসলেই বিএনপি ক্ষমতা এলে বিএনপির যদি অপশাসন করে, দুর্নীতি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, তাহলে যাতে এর বিরুদ্ধে বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে পারে মানুষ, এমন একটা বিরোধী দল চায়। আমি আমার এর আগে অনেক ভিডিওতে বলেছি, আজকেও বলি, যে আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা, এটা জনগণ তখনই অনুভব করবে যখন তারা দেশে একটি প্রকৃত বিরোধী দল দেখবে না। কিন্তু যদি এই এনসিপি এবং জামাত তারা বিএনপি ক্ষমতা এলেও বিএনপির বিভিন্ন অপশাসন যদি করে থাকে তার বিরুদ্ধে বুক ফুলি দাঁড়িয়ে কথা বলে, তাহলে আস্তে আস্তে এই আওয়ামী লীগের প্রয়োজনীয়তা মানুষের মন থেকে দূর হয়ে যাবে। মানুষ আর আওয়ামী লীগকে স্মরণ করবে না, আওয়ামী লীগের ফিরে আসার পথ থাকবে। সুতরাং আমরা ওই আওয়ামী লীগের আমলের আমি দামি ইলেকশন যদি করি, যে হ্যাঁ বিএনপি ওই যে এনসিপিকে দিল, জামাতকে দিল, এবং সংসদে দাঁড়িয়ে আবার ওই আওয়ামী লীগের আসনের মতো ওই জাতীয় পার্টি সামান্য কিছু রুটিমাফি কথা বললো, বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির মতো এনসিপি বা জামাত বললো, এইগুলো জনগণ দেখতে চায় না। জনগণ চায় প্রকৃত নির্বাচন। কাজে যেটা বললাম যে জামাত কখনো বিএনপির কাছ থেকে আসন চায়নি, কারণ জামাত মনে করে যে পরিবর্তিত পরিস্থিতি আসলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির আর কোনো অবকাশ নেই। অনেকে বলেন জামাত 100 আসন পাবে, অনেকে বলেন 50টা পাবে, অনেকে বলেন 15টা পাবে। যাই পাক না কেন, জামাত চায় যে এই সামান্য সংখ্যক আসন নিয়েই তারা বিএনপি ক্ষমতায় গেলে, বিএনপির যদি কোনো অপকর্ম করে থাকে, অপশাসন করে থাকে, দুর্নীতি করে থাকে, তার বিরুদ্ধে তারা বলিষ্ঠ প্রতিবাদ সংসদের ভিতর জারি রাখবে, সংসদের বাইরে জারি রাখবে। এবং আমার কাছে যেটা খুব পারফেক্ট মনে হয়েছে, বাকি থাকে এনসিপি। 3 মাস আগে, 3 মাস সম্মানিত দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা। সেই সাথে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনা আজকের এই ভিডিওতে শুনতে পারেন প্রিয় দর্শক। সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের আগ পর্যন্ত কোন দিক গিয়ে দাঁড়াবে, দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক ভিডিওটি শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।